লাফালাফি থামিয়ে মাছগুলো শান্ত হয়ে যেতেই শ্রবণ উপরের বোলটা তুলল। 2-4টা মাছ একটু একটু নড়ছে, বাকিগুলো রে গেছে। এক মাছের কাঁটা আরেক মাছের গায়ে বিঁধে গেছে। শ্রবণ তৃপ্তির হাসি হেসে বলে, নিজেদের কাঁটা নিজেরাই দেখ কেমন লাগে। বজ্জাত মাছ। গুনগুন করে গান গাইতে গাইতে চপিং বোর্ডের উপর একটা একটা করে মাছ রেখে ছুরি দিয়ে মাথাকে ফেলে সবগুলোর। এখন এগুলো পরিষ্কার করার পালা। সোহা শোয়া থেকে উঠে রান্নাঘরে এসে দাঁড়াল। শ্রবণকে মাছ ধুতে দেখে বিস্মিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। যা দেখছে সব সত্যি নাকি জেগে জেগেই স্বপ্ন দেখছে? শ্রবণ চৌধুরী ধুচ্ছে মাছ। সিরিয়াসলি? মাছ কেটেছে কিভাবে? কাটল ওর হাতে কাটা ফোটেনি? এগিয়ে এসে শ্রবণের পাশে দাঁড়াল। একটা মাছেরও মাথা নেই, সবগুলোর মাথা আলাদা করে ফেলেছে কাটাসহ। শ্রবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকাল। গম্ভীর গলায় বলল, তুই এখানে কেন? যা শুয়ে থাক। তুমি মাছ কাটা ধোয়া করছো কেন? আমিই তো করতে পারতাম। করতে হবে না, গিয়ে শুয়ে থাক। শুয়ে থাকলে তো পেটে খাবার পড়বে না, রান্না করতে হবে। একদম কোনকিছুতে হাত লাগাবি না। রুমে গিয়ে চুপচাপ শুয়ে থাক। তুমি সরো, আমি মাছ ধুচ্ছি। শ্রবণ কিছুটা রাগী গলায় বলে, যেতে বলেছি এখান থেকে। মাছ কাটতে যখন পেরেছি তখন রান্নাও করতে পারব। কি, তুমি রান্না করবে? অবশ্যই। কোনো সন্দেহ আছে? তুমি রান্না করতে পারো? পারি না, কিন্তু আজকে শিখে যাব। কিভাবে? বেশি কথা না বলে রুমে গিয়ে শুয়ে থাক। হাতের ব্যথা ঠিক হয়েছে? অনেক কমেছে। রুমে যা। সোহা মিনমিন করে বলে, আমি করি। শ্রবণ কোনো কথা বলল না, চুপচাপ মাছ পরিষ্কার করাই মনোযোগী হল। সোহা পাশে দাঁড়িয়ে শ্রবণের মাছ পরিষ্কার করা দেখতে লাগল। টি-শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে নিয়েছে। চোখ মুখ গম্ভীর, চোয়াল শক্ত। চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। এক জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে সোহার পা ব্যথা হয়ে গেছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার এসে শ্রবণের পাশে দাঁড়াল। শ্রবণ ওর দিকে তাকিয়ে বিশ্ব জয় করার মতো হাসি দিল। শ্রবণের হাসি দেখে তাকিয়ে রইল সোহা। শ্রবণ খাবলা দিয়ে কতকগুলো মাছ ধরে উঁচু করে ধরল। ঠোঁটের কোণে হাসি ধরে রেখে বলল, হয়ে গেছে। সোহা শ্রবণের হাতের দিকে তাকাল। সবগুলো মাছ একদম চকচকে হয়ে গেছে। হাত থেকে মাছগুলো রেখে আরও কয়েকবার ভালোভাবে ধুয়ে নিল। রান্নার জন্য কিছু মাছ রেখে বাকিগুলো ফ্রিজে তুলে রাখল। হাত ধুয়ে ভালোভাবে মুছে ফোন হাতে তুলে নিল। ইউটিউবে ঢুকে আবার সার্চ দিল, শিং মাছ রান্নার রেসিপি। সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গেই অসংখ্য রেসিপির ভিডিও চলে আসলো। কিছুক্ষণ ঘেটে ঘুটে একটা ভিডিওতে ক্লিক করল। মনোযোগ দিয়ে ভিডিও দেখতে দেখতে একটা চেয়ার এনে সোহাকে বসতে বলল। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে চেয়ারে বসল। শ্রবণ হাত থেকে ফোন রেখে রান্নার জন্য যা যা লাগবে সবকিছু বের করল। টমেটো দিয়ে শিং মাছ ভুনা করবে। টমেটো ধুয়ে কেটে নিল। ধনিয়া পাতা কতটুকু সাইজ করে কাটবে বুঝতে পারছে না। সোহার দিকে তাকিয়ে দেখল সোহা কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। শ্রবণ সোহার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফোন হাতে নিল, আবার সার্চ দিল, তরকারিতে দেওয়ার জন্য ধনিয়া পাতা কতটুকু সাইজ করে কাটবো। কাঙ্ক্ষিত ভিডিও পেয়ে গেল শ্রবণ। ধনিয়া পাতা ধুয়ে কেটে নিল আস্তে ধীরে। কাঁচামরিচ কাটতে গিয়ে পড়ল আবার ঝামেলায়। লম্বা করে কাটবে নাকি গোল গোল করে কুচি করবে? সমস্যা কি? ইউটিউব তো আছেই। তরকারি দেওয়ার জন্য কাঁচামরিচ কাটার পদ্ধতি দেখে নিল। কাঁচামরিচ কেটে পেঁয়াজ কুচি করতে গিয়েও করতে পারছে না। আবার ইউটিউবে ঢুকে সার্চ দিল, সুন্দর করে পেঁয়াজ কুচি করব কিভাবে। খুব সুন্দর না হলেও অসুন্দর হলো না শ্রবণে পেঁয়াজ কুচি করা। সব কিছু রেডি করা শেষ, এখন রান্না করার পালা। চুলা প্যান বসিয়ে তেল ঢেলে দিল নিজের মনের মতো। এত তেল দিতে ছোঁয়া চেয়ার ছেড়ে উঠে এসে বলল, আমি রান্না করি, তুমি বসো। রান্না আমি করব। যেখানে তোর মতো ডাইনির বাচ্চার সঙ্গে এতগুলো দিন ধরে সংসার করতে পারছি, সেখানেই রান্না কিছুই না। শ্রবণ চৌধুরী পারে না এমন কোনো কাজ এই দুনিয়ায় নেই। ছোঁয়া উল্টো ফিরে মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, নিজের পেট থেকে একটা বাচ্চা জন্ম দিয়ে দেখাও, নয়তো একটা ডিম পেড়ে দেখাও। এই ডাইনির বাচ্চা, কি বললি? ছোঁয়া চেয়ারে বসতে বসতে বলল, কই কিছুই তো বলিনি। না, কি যেন বলছিস, স্পষ্ট শুনতে পেলাম না। ভুল শুনেছ, আমি কিছু বলিনি। শ্রবণ তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে রান্না করার মনোযোগী হয়। ছোঁয়া চেয়ারে বসে শ্রবণের দিকে তাকিয়ে রইল। জোহরের আজান হয়েছে কিছুক্ষণ আগে। শ্রবণের তরকারি রান্না শেষ হলো মাত্র। আবারও বিশ্ব জয় করা হাসি হাসলাম। তরকারির কালার বেশি গাঢ় হয়ে গেছে।
থাক, ব্যাপার না, প্রথমবার রান্না করলো, একটু এদিক ওদিক তো হতেই পারে। তবে সুন্দর ঘ্রাণ ভেসে আসছে তরকারি থেকে। একটা ছোট চামচের সাহায্যে একটু ঝোল তুলে ফু দিয়ে ঠান্ডা করে মুখে নিল স্বাদ কেমন হয়েছে চেক করার জন্য। ঝোল মুখে দেওয়ার পর কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তরকারির দিকে তাকিয়ে রইল আরও কিছুক্ষণ। ও এমন রিয়াকশন দেখে সোহা ডাব ডাব করে তাকিয়ে আছে ওর মুখের দিকে। শ্রবণ নিজের রান্নার টেস্ট করে নিজেই হয়তো অবাক হয়ে গেছে। তরকারি অনেক মজা হয়েছে বোধহয়। চেয়ার ছেড়ে উঠে আসলো নিজেও তরকারি টেস্ট করার জন্য। চামচ হাতে নিয়ে প্যানের দিকে বাড়াতেই সোহাকে অবাক করে দিয়ে শ্রবণ প্যান ধরে সব কিছু তরকারি বিনে মধ্যে ঢেলে দিল। সোহা বিস্মিত হয়ে দ্রুত বলল, আরে কি করছো? তরকারি ফেলে দিচ্ছ কেন? শ্রবণ প্যানটা সিঙ্কের ওপর রেখে হাত ধুতে ধুতে গম্ভীর হয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে, আমি ফেলে দিয়েছি। তাহলে রান্না করলে কেন? আর এত কষ্ট করে যখন রান্না করলে তাহলে ফেলেই বা দিলে কেন? খাবো না তাই ফেলে দিয়েছি। তুমি না খেলে আমি খেতাম। জামাইয়ের হাতে রান্না খাওয়ার এত শখ কেন? সোহা বিস্ময় বিমূঢ় হয়ে শ্রবণের দিকে তাকিয়ে রইল। নিজেই তো জোর করে রান্না করতে গেল। সোহা রান্না করতে চাইছিল বলে ওর সঙ্গে রাগ দেখালো, আর এখন বলছে জামাইয়ের হাতে রান্না খাওয়া এত শখ কেন? ও নিজে থেকে খেতে চেয়েছে নাকি? শ্রবণ নিজেই তো রান্না করে খাওয়াতে চাইল। শ্রবণ ফোন হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হতে হতে বলল। সোহা একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বিনে ফেলে রাখা তরকারির দিকে তাকালো, আবার কতগুলো মাছ রান্না করছিল, সব ফেলে দিল। সিঙ্কের সামনে এসে দাঁড়ালো সোহা। প্যানে দুটো টমেটো খণ্ড আটকে গেছে। শ্রবণের রান্না কেমন হয়েছে এটা টেস্ট না করা পর্যন্ত সোহার শান্তি লাগবে না। হাতে থাকা চামচ দিয়ে প্যান থেকে একটা টমেটোর খণ্ড তুলে মুখে নিল। কয়েকবার চিবিয়ে ঠেলে বমি আসতে চাইল। থুতু করে ফেলে দিয়ে দ্রুত কুলি করলো। জঘন্য হয়েছে রান্না, খুবই বাজে স্বাদ। লবণ তো বেশি দিয়েছে, সঙ্গে মশলাও বেশি দিয়েছে। এই রান্না সোহা করলে এতক্ষণে টর্নেডো, সাইক্লোন, সুনানি সব বয়ে যেত এই ফ্ল্যাটে। নিজে রান্না করেছে তাই চুপচাপ ফেলে দিয়ে চলে গেল। এই ডাইনির বাচ্চা, আসলি না কেন? আসছি। সোহা একটু পানি খেয়ে দ্রুত পায়ে রুমের দিকে এগোয়। খিদে পেয়েছে ভীষণ। রুমে আসতে শ্রবণ মেজাজ দেখিয়ে বলল, ডেকেছি কখন? সোহা ফ্যাল করে তাকিয়ে রইল। রাগ তো ওর দেখানোর কথা, সেখানে উল্টো শ্রবণ রাগ দেখাচ্ছে। মিনমিন করে বলল, কি হয়েছে? ডাকছো কেন? শুয়ে থাক। সোহা ঠোঁট উল্টে বলল, খিদে পেয়েছে আমার। শুয়ে থাকলে কি পেট ভরবে? শ্রবণ ঝিম ধরে রইল। এত কষ্ট করে এতক্ষণ ধরে এত যত্ন নিয়ে মনোযোগ সহকারে রান্না করলো, আর সেই রান্না শেষে কিনা এমন জঘন্য হলো। ছি, খুবই বাজে। রান্না করা সহজ হলো, রান্নার স্বাদ আনা যে সহজ নয় সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে আজ। শ্রবণকে কিছু বলতে না দেখে সোহা বলল, তুমি গোসল ছেড়ে নাও, আমি স্যুপ বানাচ্ছি। স্যুপ বানাতে বেশি সময় লাগবে না। শ্রবণ হাতে ফোন রেখে গম্ভীর গলায় বলল, তুই বলে দে কিভাবে বানাতে হবে, আমি বানাচ্ছি। সোহা কিছু বলার জন্য উদ্যত হলে শ্রবণের হাত ধরে বলল, রান্নাঘরে চল, তুই দেখিয়ে দিবি আমি রান্না করব। সোহা শ্রবণের মুখের দিকে তাকিয়ে ওর সঙ্গে রান্নাঘরের দিকে এগোয়। কী রান্না ভূত উঠল আজ এই ছেলের মাথায়। স্যুপ শ্রবণ নিজে বানিয়েছিল সোহার নির্দেশনা অনুযায়ী। টেস্ট দারুণ হয়েছিল। স্যুপ খেয়ে গোসল সেরে সোহা ঘুমিয়ে পড়েছে। অন্যদিন আগে গোসল করে তারপর খায়, আর আজ আগে খেয়েছে তারপর গোসল করেছে। আজকে সোহার সঙ্গে শ্রবণ ঘুমায়নি। গোসল ছেড়ে রান্নাঘরে ঢুকছিল আবার। এখন 5:30 বাজে। শ্রবণ আবার রান্না করেছে। এবারও টমেটো দিয়ে শিং মাছ ভুনা করেছে। টমেটো আগুনে পুড়ে ভর্তা বানিয়েছে আর ঝরঝরে করে ভাত রান্না করেছে। রান্না শুরু করার আগেই প্রতিজ্ঞা করেছিল, এবার যদি রান্না ভালো না হয় তাহলে আজকে নিজে না খেয়ে থাকবে। সোহাকে 1 মাসের জন্য চৌধুরী বাড়িতে রেখে আসবে, আর আগামী 3 দিন সোহার মুখ দেখবে না। সেটা ওর জন্য সবচেয়ে বড় শাস্তি। সোহাকে কয়েক ঘন্টা না দেখলে ওর অস্থির লাগে, মন ছটফট করে, পাগল পাগল অবস্থা হয়। 3 দিন দেখতে না পেলে সত্যি সত্যি পাগল হয়ে যাবে। আর এই দেখতে না পাওয়ার শাস্তি যেন না পেতে হয়, সেজন্য এবার আরও বেশি মনোযোগী হয়ে রান্না করছে। সব কিছু ডাইনিং টেবিলের ওপর গুছিয়ে রেখে হাত ধুয়ে বেডরুমে এলো। সোহা এখনও ঘুমিয়ে আছে। ডান হাতটা বুকের ওপর রাখা। হাতটা দেখে বুকের ভিতর মোচড় দিয়ে উঠল আবার। সোহা, এই সোহা ওঠ। শ্রবণের ডাক আর সোহা পেয়ে সোহা ঘুম ভাঙে। পিট করে তাকিয়ে দেখলো শ্রবণ ওর উপর ঝুঁকে আছে। শ্রবণ সোহার গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে বলল,
ওঠ। সোহার শরীর ম্যাচম্যাচ করছে, উঠতে ইচ্ছে করছে না, হাতের ব্যথা বেড়েছে আবার। শ্রবণ নিজেই সোহাকে ধরে তুলে বসালো। সোহা ওড়না ঠিক করে বিছানা ছেড়ে নামার জন্য উদ্যত হলো। শ্রবণ ওর ডান হাত ধরে হাতের দিকে তাকালো ভালোভাবে। বজ্জাত মাছের কাটার জন্য হাতটার কি অবস্থা। কাটা হাতে রগের ওপর দাবিয়ে দিয়েছিল, সেজন্যই ব্লিডিং বন্ধ হচ্ছিল না। মাজেদা আন্টি না থাকলে জীবন আর এই মাছ আনবে না ফ্ল্যাটে। যদি আনে তবে কেটে আনবে, যে কোনো মাছ না কেটে ফ্ল্যাটে আনবে না। আর হাতে ব্যথা করছে, হ্যাঁ ব্যথা বাড়ছে আবার। খাবার খেয়ে পেন কিলার খেতে হবে আবার। হাত মুখ ধুয়ে কটা বাজে? মাগরিবের আজান হবে কিছুক্ষণ পর। সোয়া বিছানা ছেড়ে নেমে ধীরে ধীরে হেঁটে ওয়াশরুমে প্রবেশ করলো। শরীর ভার হয়ে গেছে, নড়তে চড়তে ইচ্ছে করছে না এখন। সোহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে শ্রবণ ওকে ধরে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এলো। একটা চেয়ার টেনে সোহাকে বসে প্লেটে ভাত বেড়ে দিল নিজেই। সোহা এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খুলে বলল, তুমি আবার রান্না করছো? হ্যাঁ, কেন? খাওয়ার জন্য? আমি এখন খাবো না, তুমি খাও। আমার খাওয়া নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর জন্য রান্না করেছি, তুই খা। আমার এখন খেতে ইচ্ছে করছে না। অল্প খা। তুমি খাও, তুই আগে খা। খেতে ইচ্ছে করছে না তো? শ্রবণ হাত ধুয়ে টমেটো ভর্তা নিয়ে ভাত মেখে সোহার মুখের সামনে ধরে বলল, হা কর। সত্যি খেতে ইচ্ছে করছে না এখন? আমি রাতে খাবো, তুমি খাও এখন। হা করতে বলছি, হা কর। সোহা নাক মুখ কুচকে হাঁ করল। শ্রবণের মুখে ভাত পুড়ে দিয়ে তাকিয়ে রইল মুখের দিকে। ভাত চিবোতে সোহার চোখ মুখ ভার পরিবর্তন হলো। শ্রবণ গম্ভীর গলায় বলল, কেমন হয়েছে? সোহা ঢোক গেলে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, মজা। সত্যি? হ্যাঁ, দারুণ হয়েছে। হাঁ কর। সোহা হাঁ করল। শ্রবণ সোহার পাশে দাঁড়িয়ে থেকে ওকে খাওয়াতে থাকলো। দুপুরের স্যুপও নিজের হাতে সোহাকে খাইয়ে দিয়েছিল। সোহা ভাত চিবুতে চিবুতে বলল, তুমিও খাও, দেরি আছে, তুই খাওয়া শেষ কর। দেরি কেন, একসঙ্গে খাই। শ্রবণ চেয়ারে বসে সোহাকে খাওয়াতে খাওয়াতে নিজেও খেতে শুরু করে। ভর্তা আসলে দারুণ মজা হয়েছে। ভর্তা দিয়ে খাওয়া শেষ হলো, তরকারি নিল। খেতে খেতে সোহার চোখ জোড়া ভিজে উঠল। যে শ্রবণ নিজের জন্য কোনোদিনও এক মগ কফি বানানি, চুলা কিভাবে অন অফ করতে হয় জানতো না, মাইক্রোওভেন কিভাবে ব্যবহার করতে হয় জানতো না, সেই শ্রবণ আজ শুধুমাত্র ওর জন্য রান্না করলো, তাও দুবার। সেই দিন রাতেও নিজে খাবার গরম করতে পরিবেশন করছিল। যারা বলে শ্রবণ চৌধুরী ভালো না, তারাই শ্রবণ চৌধুরীকে দেখেনি। দেখলে অবশ্য বলতো, শ্রবণ চৌধুরী শুধু ভালো নয়, লাখে একজন। কি হয়েছে? সোহা দুদিকে মাথা নেড়ে চোখের পানি দ্রুত মুছে হাসি মুখে বলল, কিছু না, তরকারি অনেক মজা হয়েছে, তুমি খাও। শ্রবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকে নিজের মুখে ভাত পুড়ে দিল আবার। সোহার চোখ জোড়া বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে আবার। এই চোখের পানি বড্ড অবাধ্য, ওর কোনো কথা শোনে না কখনো। সোহার গোঙানি শুনে ঘুম ভাঙল শ্রবণের। শ্রবণ উল্টো পাশ ফিরে শুয়েছিল এতক্ষণ। দ্রুত সোহার দিকে ফিরে ওর কাছে আসতে আসতে বলল, সোহা এমন করছিস কেন? কি হয়েছে? বলতে বলতে সোহার গায়ে হাত রাখলো, আর হাত রাখতেই চমকে উঠল। আগুনের মতো গরম হয়ে আছে সোহার শরীর। লাফিয়ে শোয়া থেকে উঠে লাইট অন করলো দ্রুত। পুনরায় সোহার কাছে এসে ওকে ধরে উদ্বিগ্ন হয়ে বলল, সোহা, এই সোহা, চোখ খোল। এই, তোর জ্বর আসলো কখন? ডাকিসনি কেন আমাকে? অনেক কষ্ট হচ্ছে? সোহার কপালে গলায় হাত ছোঁয়ালো শ্রবণ। জ্বরের তীব্রতা লাল হয়ে আছে সোহার ফর্সা চেহারা। চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে। শ্রবণ কেমন দিশাহারা হয়ে উঠল। কি করবে না করবে ওর মাথা কাজ করছে না সোহার এই অবস্থা দেখে। সোহার উত্তপ্ত গালে হাত রেখে ব্যাকুল হয়ে বলল, সোহা, এই সোহা, এই তাকা আমার দিকে। সোহা পিটপিট করে তাকালো একবার। শ্রবণকে নিজের ওপর ঝুঁকে থাকতে দেখতে পেল। চোখ বন্ধ করে নিয়ে জ্বরের তীব্রতা আবার গোঙাতে লাগলো। শ্রবণ সোহাকে ছেড়ে দ্রুত ফার্স্ট এড বক্স থেকে জ্বরের ওষুধ বের করলো। সোহার জন্য যখন পেন কিলার কিনতে গিয়েছিল তখন ফার্মেসি ছেলেটি 3টা জ্বরের ওষুধ দিয়ে দিয়েছিল। বলেছিল যদি জ্বর আসে তাহলে যেন এই ওষুধ, আর জ্বর না আসলে খাওয়ানোর প্রয়োজন নেই। ওরা যখন শুলো তখন তো সোহার জ্বর ছিল না, শরীর হালকা গরম ছিল, তাই আর জ্বরের ওষুধ খাওয়ায়নি শ্রবণ। জ্বরের ওষুধ খুলে হাতে নিল আর 1 গ্লাস পানি ভরে টেবিলে এক পাশে রাখলো।
সোয়ার পাশে বসে ওকে শোয়া থেকে তুলতে তুলতে বলল, ওঠ, জ্বরের ওষুধটা খা। সোয়া শ্রবণের বুকে শরীর এলিয়ে দিয়ে দুর্বল স্বরে বলল, খিদে পেয়েছে। ওষুধটা সোয়ার মুখে পুড়ে দিয়ে পানির গ্লাস মুখে ধরল। সোহা পুরো এক গ্লাস পানি খেয়ে ফেলল এক চুমুকে। কাঁধ ধুয়ে শ্রবণের বুকে নিজেকে গুটিয়ে দিয়ে টি শার্ট খামচে ধরে বলল, শীত লাগছে, কি খাবি? কিছু না। খিদে পেয়েছে বললি? খাবো না, মাথা ঘুরছে, বমি পাচ্ছে, পুরো শরীর ব্যথা করছে। হুঁশে বেহুশে কথাগুলো বলে জ্বরের তীব্রতা গুমরাতে লাগলো আবার। শ্রবণ সোয়ার মাথার সঙ্গে গাল ঠেকে সোয়ার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। এই জ্বর কতক্ষণ কমবে? ফোন হাতে নিয়ে পাওয়ার বাটন চেপে টাইম দেখলো, রাত 3:11 বাজে। সোহা অস্থির হয়ে উঠল, দ্রুত বলল, ছাড়ো ছাড়ো, বমি আসছে। শ্রবণ কিছু বুঝে উঠতে পারল না। সোহা ও শ্রবণের বুক থেকে সরার সুযোগ পেল না। তার আগেই গলগল করে বমি করে শ্রবণের বুক ভাসিয়ে দিল। শ্রবণ রকেটের গতিতে সোহাকে বুক থেকে সরিয়ে দিয়ে লাফিয়ে নেমে দাঁড়ালো বিছানা ছেড়ে। গায়ে জমে থাকা বমি ফুলরে পড়ে গেল, সঙ্গে শ্রবণের পা দুটো নোংরা করে দিল। সোহা বিছানা পড়ে বমি করছে এখনও। শ্রবণ নিজেকে সামলাতে পারল না, নিজেও গলগল করে বমি করে ফুলর ভাসিয়ে দিল। দৌড়ে ওয়াশরুমে ঢুকে আরও বমি করতে লাগলো। বমি করতে করতে এখন আর গলা দিয়ে কিছু বের হচ্ছে না, শুধু ওয়াক ওয়াক করছে। মনে হচ্ছে পেটে ভুঁড়ি নাড়ি সব বেরিয়ে আসবে এখন। গায়ে টি শার্ট যে খুলবে সেই উপায়ও নেই। টি শার্ট খুলতে গেলে সোহা বমি ওর মুখে লেগে যাবে। কোনো রকম শাওয়ার অন করে ফ্লোরে ল্যাটা দিয়ে বসে পড়ল। শরীরের সব শক্তি যেন বমির সঙ্গে বেরিয়ে গেছে। হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে এখন। এসব কি হলো? ওর সঙ্গে কেন হলো? ছি, কি বিশ্রী জঘন্য ঘটনা। আবার ওয়াক ওয়াক শুরু করলো। গায়ের উপর বমি না করলে এক গ্লাস বিষ খাইয়ে দিলেও এর চাইতে ভালো ছিল। ছি, জঘন্য। সব দোষ ওই বিয়ের। না বা বালের বিয়ে করতো, না বালের শিং মাছ কিনে আনতো, না সোহার মাছ কাটতে গিয়ে হাতে কাটা ঢুকতো, না সোহার জ্বর হতো, আর না ওই বাজে বিশ্রী জঘন্য ঘটনাটা ওর সঙ্গে ঘটতো। বালের বিয়ে করেছি, ভাল লাগে না। ও খোদা, উঠাই নাও। প্রায় আধ ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হলো শ্রবণ। শরীরে বডি ওয়াশ ঘষতে ঘষতে শরীরে চামড়া বোধ হয় পাতলা বানিয়ে ফেলেছে। ফ্লোরের দিকে নজর পড়তে আবার ওয়াক ওয়াক শুরু করলো। কোনো রকম নিজেকে সামলে কাবাটের সামনে এসে দাঁড়ালো। ট্রাউজার বের করে পরে নিল দ্রুত। তাওয়ালা খুলে টুলের উপর রেখে দাঁতে দাঁত চেপে সোহা কাছে এগিয়ে এলো। নিশ্চয় বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে। সত্যি সত্যি বমি করে বিছানা ভাসিয়ে দিয়েছে, সঙ্গে নিজের জামা কাপড়ও লাগিয়ে নষ্ট করে ফেলেছে। বিশ্রী গন্ধ আসছে। ঘৃণায় পেটের ভেতর মুচড়াতে শুরু করেছে আবার। সোহা মরার মতো পড়ে আছে। অজ্ঞান হয়ে গেল নাকি? আতঙ্কিত হয়ে হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, সোহা, এই জেগে আছিস? সোহা ঘৃণ্যস্বর সাড়া দিল। শ্রবণ কি করবে? ওর মাথা কাজ করছে না। সোহাকে এখন কে পরিষ্কার করবে? আর এই রুমেই বা কে পরিষ্কার করবে? সোহা নিজেকে যে পরিষ্কার করবে সেরকম অবস্থা নেই। জ্বর ওষুধ খাইয়ে লাভ হয়নি, বমির সঙ্গে বেরিয়ে গেছে। ওষুধ পেটে থাকলে এতক্ষণ জ্বর কমে যেত। ফোঁস করে শ্বাস ছেড়ে সোহাকে সোয়া থেকে তুলে বসালো, আর সঙ্গে সঙ্গে সোয়ার মেক্সিতে লেগে থাকা বমি শ্রবণের হাতে লেগে গেল। শ্রবণ দাঁতে দাঁত চেপে চোখ খিচে বন্ধ করে নিল। মেক্সি শুকানো অংশ দিয়ে হাত মুছে কোনো রকম গায়ের মেক্সি খুলে দিল। এক হাতে সোহাকে ধরে রেখে অন্য হাতে বিছানার চাদর টেনে সরিয়ে দিল দ্রুত। শুকনো জায়গায় শুয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল ভালোভাবে। ব্ল্যাঙ্কেট নিচের দিকে থাকায় ব্ল্যাঙ্কেটে বমি লাগেনি। বিছানা চাদর তুলে নিয়ে ওয়াশরুম রেখে এলো। মেকটিসে কিছুটা অংশ হালকা ভেজা ভেজা দেখাচ্ছে। পারফিউম এনে ভেজা স্থানে স্প্রে করে দিল প্রথমে, তারপর সেখানে একটা শুকনো চাদর 4 ভাঁজ করে বিছালো। আর একটা চাদর এনে খাটের অর্ধেক অংশে বিছিয়ে সোয়াকে সেখানে শুয়ে বাকিটা বিছিয়ে দিল। বিছানাটা পরিষ্কার হলো। এখন এই ফ্লোরে এখন ওকে পরিষ্কার করতে হবে। ভাল লাগে না। বিয়ে করলে কত কিছু করতে হয়, কত ঝামেলা, কত চিন্তা। আগে যখন একা ছিল কোনো চিন্তা করতে হয়নি। সন্ধ্যা হতে না হতেই ফ্ল্যাটে ফেরার তাড়া থাকেনি। আগে বাইরে বেশি খাবার খেত, মাঝরাত পর্যন্ত বাইরে কাটিয়ে দিত বন্ধুদের সঙ্গে। মাঝরাতে ফ্ল্যাটে ফিরত, ফ্রেশ হয়ে ঠাস করে শুয়ে পড়তো। আজকে যদি একা থাকতো তাহলে এখন এসব করতে হতো নাকি? জীবনে যা দুঃস্বপ্ন ভাবেনি আজকে সেসব করছে সকাল থেকে। রাতে শোয়ার
আগে হাঁড়ি পাতিল থালা বাসন সব ধুয়েছে, রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করেছে। আর এখন ও আল্লাহ, এইসব কি? এইসব করানোর জন্য মাথায় বিয়ের ভূত ভর করেছিলেন? ফ্লোর পরিষ্কার করে রুম স্প্রে দিয়ে দিল ভালোভাবে। এখন আর কোনো গন্ধ নেই। বিছানায় শুয়ে থাকা সোহার দিকে তাকালো। সোহা এখনও মৃদু স্বরে গোংড়াচ্ছে। ওয়াশরুমে এসে বালতিতে পানি দিল। বডি ওয়াশ বোতল আর বালতি হাতে নিয়ে রুমে ফিরে এলো। সোহাকে ঘুরিয়ে শুয়ে দিয়ে মাথায় পানি ঢেলে দিল। উত্তপ্ত মাথায় ঠান্ডা পানির ছোঁয়া পেতে আবেশে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে রইল সোহা। মাথা পানি ঢালা হয়ে যেতে টুলের ওপর থেকে তাওয়ালা এনে চুল মুছিয়ে দিয়ে বালতির পানিতে রাখলো তাওয়ালা। গায়ের ওপর থেকে সরিয়ে নিল ব্ল্যাঙ্কেট। শীতে কুঁকড়ে গেল সোহা। কাচুমাচু হয়ে ব্ল্যাঙ্কেট খুঁজতে লাগলো বিছানার হাতড়ে। ডান হাতটা আগের চেয়েও ফুলে গেছে। শ্রবণের হাতে বডি ওয়াশ নিয়ে সোহার গায়ে যেখানে যেখানে বমি লেগেছিল সেখানে সেখানে মেখে দিল। তাওয়ালার পানি নিগড়ে ভেজা তাওয়ালা দিয়ে পুরো শরীর মুছিয়ে দিল যত্ন সহকারে। ভেজা তাওয়ালা ছোঁয়ার পেয়ে চেঁচিয়ে উঠল সোহা। বারবার চেষ্টা করলো তাওয়ালা সরিয়ে দিতে। শ্রবণকে বারবার বলছে তাওয়ালা সরিয়ে ব্ল্যাঙ্কেট দিতে। ওর শীত করছে। শরীর মুছে ঠান্ডা করে ব্ল্যাঙ্কেট দিয়ে শরীর ঢেকে পা দুটো মুছে দিল। কাবার থেকে শুকনো মেক্সি এনে পরিয়ে ঠিক করে শুয়ে দিয়ে ঢেকে দিল। আবার ওয়াশরুমে ফিরে এসে হাত পা ধুয়ে দিল। রুমে এসে টি শার্ট বের করে গায়ে জড়ালো। এতক্ষণ খালি গায়ে থাকা পুরো শরীর হিম শীতল হয়ে গেছে। সোয়া এখন একদম নিশ্চুপ হয়ে আছে। আরাম লাগছে বোধ হয়। তেলের বোতল হাতে নিয়ে সোহার কাছে এগিয়ে এলো। হাতের তালু ভরে তেল দিয়ে সোহার মাথা তালুতে ঘষতে শুরু করলো আলতো হাতে। সোহার চোখ মেলে তাকালো শ্রবণের মুখের দিকে। চোখ জোড়া লাল লাল হয়ে গেছে জ্বরের কারণে। ঝিরঝির করে পানি গড়িয়ে পড়ছে শুরু করলো চোখ জোড়া হতে। শ্রবণ গালে হাত রেখে বলল, অনেক কষ্ট হচ্ছে? সোহা শুকনো উষ্ঠজোড়া নাড়িয়ে না বলল। শ্রবণ কিছুক্ষণ পর বলল, তুই শুয়ে থাক, আমি আসছি। সোহা চোখ মেলে তাকে মাথা নাড়ল দুদিকে। মৃদু স্বরে বলল, দূরে যেও না আমার কাছ থেকে, এখনই আসবো। না। শ্রবণ ঝুঁকে সোহার কপালে চুমু খেলো। ভেজা রুমালটা কপালের উপর দিয়ে রুম থেকে বেরিয়ে গেল দ্রুত পায়ে। বেশ অনেকক্ষণ পর রুমে ফিরে এলো শ্রবণ। হাতে গরম ধোয়া ওঠা সুপের পাটি রেখে গ্লাসে পানি ঢেলে দিল। সোহার গালে হাত রেখে নরম স্বরে ডাকল, সোহা, সোহা, এই সোহা ওঠ। সোহা ঘুমিয়ে পড়েছিল। শ্রবণের ডাকে পিটপিট করে তাকা। ওঠ, মাথা ঘুরছে। শ্রবণ ধরে তুলে পেছনে বালিশ দিয়ে হেডবোর্ডের সঙ্গে ঠেস দিয়ে বসালো। ব্ল্যাঙ্কেট দিয়ে গলা পর্যন্ত ঢেকে দিল ভালোভাবে, যেন শীত না লাগে। সুপের বাটি হাতে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে বলল, হাঁ কর, আবার বমি হবে। হলে হবে, তুই হাঁ কর। না হলে আবার পরিষ্কার করে দিব। তুই খা। বমি করতে করতে পেট তো খালি করে ফেলেছিস। পানি খাওয়ার পরে পেটের ভিতর কেমন করছিল। হাঁ কর। তোমার তো পেট খালি হয়ে গেছে, আমিও খাবো। তুই আগে খা। সোয়া হাঁ করলো। শ্রবণকে খাইয়ে দিতে শুরু করলো। আস্তে আস্তে সবটুকু স্যুপ খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে দিল। আবার সঙ্গে একটা বমির ওষুধ খাইয়ে দিল। বমির ওষুধ এখন সবসময় রুমে এনে রাখে সোহার জন্য। নিয়মিত বমির ওষুধ খাওয়ার কারণে বমি করা অনেক কমে গেছে আগের চেয়ে। ওয়াশরুমে যাব। সোয়ার কথা শুনে ফ্যাল করে তাকিয়ে রইল শ্রবণ। এখন দাঁড়ালে না আবার বমি করে দেয়। ওয়াশরুমে যাব। শ্রবণ সোহাকে ধরে নিয়ে ওয়াশরুমের দিকে এগোয়। সোহা মনে হচ্ছে পুরো দুনিয়া গোল গোল ঘুরছে। শ্রবণ ধরে রাখার পরেও মনে হচ্ছে কাত হয়ে পড়ে যাবে এখনই। সোহা ফ্রেশ হলে ওকে ধরে রুমে এনে বিছানায় শুয়ে দিল। ভালোভাবে ঢেকে দিয়ে বলল ঘুমাতে। নিজের স্যুপ খাওয়ার জন্য এলো ড্রয়িং রুম। স্যুপ দুজনের জন্য বানিয়েছিল। বমি করে ওর পেটে কিছু নেই। এখন ফজরের আজান হয়ে গেছে। সকাল হতে বেশি দেরি নেই। স্যুপ খেয়ে এসে রুম অন্ধকার করে সোহার পাশে শুয়ে পড়ল। সোহা ঘুমিয়ে গেছে আবার। সোহার কপালের ওপর থেকে রুমালটা সরিয়ে দিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে রইল। সোহা শরীর এখন শীতল হয়ে গেছে। কি জ্বরটা না এসেছিল। বাবু নড়ছে। শ্রবণ পেটের ওপর ভালোভাবে হাত রাখলো। বাবু কিছুক্ষণ নড়াচড়া করে নড়াচড়া বন্ধ করে দিল। শ্রবণ অন্ধকারের মাঝে চোখ মেলে তাকিয়ে রইল।
সোহা ভারী শ্বাস ফেলছে। পেটের উপর থেকে হাত সরিয়ে এনে সোহা বাম গালে রাখলো। ডান গালে আলতো চুমু খেয়ে আবার জড়িয়ে ধরে শুয়ে রইল। শ্রম ঘুম থেকে উঠে দেখলো সকাল 8টা বেজে গেছে। সোহা এখনও বিভোর হয়ে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে যাওয়ার পর আর ঘুম থেকে উঠেনি। সোহাকে ভালোভাবে ঢেকে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ফ্রেশ হয়ে বড় একটা শপিং ব্যাগে চাদর আর মেক্সিটা ভরল। এই দুটো নিয়ে এখন ফেলে দিয়ে আসবে ডাস্টবিনে। হাত ধুয়ে ব্যাগটা হাতে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। চাবি হাতে নিয়ে সোহার দিকে তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নাস্তা তৈরি করে সোহাকে ডাকতে আসলো শ্রবণ। রুমে এসে দেখলো সোহা শোয়া থেকে উঠে দু হাতে মাথা চেপে ধরে বসে আছে। শ্রবণ জানালার পর্দা সরিয়ে দিল। বাইরের আলো আলোকিত হলো রুমটা। ডিম লাইট অফ করে মেন লাইট অন করলো। সোহার কাছে এসে কপালে গলায় হাত ছুঁয়ে পড়ল। এখন কেমন লাগছে? ভালো। মাথা ব্যথা করছে? ভার লাগছে। ওঠ। শ্রবণের সাহায্যে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো সোহা। জ্বর নেই এখন, কিন্তু পুরো শরীর ব্যথা করছে। হাতটাও ব্যথায় টনটন করছে। সোহা ওয়াশরুমে এসে বিছানা, চাদর আর ওর মেক্সি কোনোটাই দেখতে পেল না। এগুলো তো রাতে ওয়াশরুমে রেখেছিল। শ্রবণ ধুয়ে দিয়েছে। কখন ধুয়ে দিল? নাকি সরিয়ে রেখেছে অন্য কোথাও? বেশি ভাবল না এসব নিয়ে। ব্রাশের টুথপেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে শুরু করলো। মুখটা তেতো হয়ে আছে। এসে শ্রবণের সঙ্গে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে এলো। শ্রবণ নিজে চেয়ার টেনে বসালো ওকে। একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইয়ে দিয়ে নিজের হাতে নাস্তা খাইয়ে দিল। সোহা খাওয়া শেষ হলেও চেয়ারে বসে রইল ঝিম ধরে। ওর এখন নড়তে ইচ্ছে করছে না। ওর এত অসুস্থতা, এত খারাপ গতকাল আগে লেগেছে মনে পড়ছে না। হয়তো লাগেনি কোনো দিন। এত দুর্বল ওর কোনো দিন লাগেনি। এত অসুস্থ ফিল কোনো দিন করেনি। শ্রবণ নাস্তা করতে করতে বলল, আমরা কিছুক্ষণ পর হসপিটালে যাব। কেন? তোকে ডাক্তার দেখাতে। সোহা চুপ করে রইল। শ্রবণ নাস্তা শেষ করে দ্রুত সোহাকে ধরে রুমে নিয়ে এলো। টুলের উপর বসে চুলে তেল দিয়ে দিল চুপচুপি করে। যত্ন নিয়ে চুলগুলো আঁচড়ে দিল আস্তে আস্তে, যেন ব্যথা না পায়। আঁচড়ানো হয়ে গেলে বেনুনি করে দিল নিজে। সোহাকে বেনুনি করতে দেখে বেনুনি করা শিখেছে। সোহাকে রেডি করিয়ে নিজেও রেডি হলো দ্রুত। গাড়ির চাবি, ফোন আর ওয়ালেট নিয়ে সোহার কাছে এলো। সোহাকে ধরে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো ধীর পায়ে। শুজ ক্যাবিনেট থেকে সোহার জুতা বের করে নিজে পরিয়ে দিল সোহার পায়ে। নিজে কেটস পরে সোজা হয়ে দাঁড়ালো। সোহার শরীর গরম হয়ে উঠছে আবার। 12টার পর সোহাকে নিয়ে হসপিটাল থেকে বের হয় শ্রবণ। পার্কিংয়ে এসে সোহাকে গাড়িতে বসালো। সিট বেল্ট লাগিয়ে দিয়ে নিজে বসলো ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট না দিয়ে আগে কল করলো সামাদ চৌধুরী ফোনে। রিং হতে রিসিভ হয় কল। আসসালামু আলাইকুম দাদা ভাই। ওয়ালাইকুম সালাম। দাদু ভাই কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সোহা কেমন আছে? ভালো না। কেন, কি হয়েছে সোহার? জ্বর। কবে থেকে? গত রাত থেকে। এখন কেমন আছে? ডাক্তার দেখিয়েছ? জ্বর এখন নেই। ডাক্তার দেখে হসপিটাল থেকে বের হলাম মাত্র। জ্বর ছাড়া আরও কিছু হয়েছে নাকি? হাতে শিং মাছের কাঁটা ফুটেছে। আল্লাহ, কিভাবে, কবে? গতকাল 11টার দিকে ফুটেছিল বোধহয়। মাছ কাটতে গিয়ে হাতে কাঁটা ফুটে নিয়েছিল। সোহা মাছ কাটতে পারে, তাও আবার গেছে শিং মাছ কাটতে। হাতের কি অবস্থা এখন? ফুলে গেছে অনেকটা। বাড়ি থেকে একজন মেড পাঠিয়ে দিও। মাজেদা আন্টি দেশের বাড়িতে গেছেন, 2 দিন পর ফিরবেন। দুপুরে রান্না করতে হবে, দ্রুত পাঠিয়ে দিও। এখন গিয়ে রান্না করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে। বাড়িতে রান্না হয়ে গেছে দুপুরে। এখান থেকে খাবার নিয়ে যাই এখন। মেড গিয়ে না হয় রাতের খাবার রান্না করবে। আচ্ছা নিয়ে এসো। আচ্ছা আসছি, রাখছি। কল কেটে দিল শ্রবণ। সোহার দিকে তাকিয়ে দেখলো সোহা ওর দিকে তাকিয়ে আছে। কিছু বলবি? সোহা দুদিকে মাথা নাড়ল। খাবি কিছু? ইচ্ছে করছে না। শ্রবণ গাড়ি স্টার্ট দিল। সোহা চোখ বন্ধ করে নিল। ভালো লাগছে না। কলিং বেলের শব্দ। বিছানা ছেড়ে উঠে দাঁড়াল শ্রবণ। দাদাভাই এসেছে বোধ হয়। দরজা খুলে দেখলো দরজার সামনে সামাদ চৌধুরীর সঙ্গে সিয়াম আর স্পর্শ দাঁড়িয়ে আছে। স্পর্শ বলল, কেমন আছো ভাইয়া? ভালো। তুমি কেমন আছো? ভালো। ভিতরে এসো তোমরা। ভাইয়া কেমন আছো? ভালো। তুই কেমন আছিস? ভালো। সোহা কোথায়? বেডরুমে। যাই যা। সিয়াম বেডরুমের দিকে এগিয়ে গেল সোহাকে দেখার জন্য। স্পর্শ বড় ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। চেহারা শুকনো শুকনো লাগছে। চোখ জোড়া কেমন যেন হয়ে গেছে।
মেয়ের শ্রবণের দিকে তাকিয়ে বলল, স্যার খাবার সার্ভ করব? হ্যাঁ ওকে স্যার। মেয়ের ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। শ্রবণের ছোট ভাই আর দাদাকে নিয়ে বেডরুমে এলো সোহার সঙ্গে দেখা করাতে। সোহা শুয়ে শুয়ে সিয়ামের সঙ্গে কথা বলছে, চোখ জোড়া পানিতে টইটম্বুর, গলার স্বর ভারী। দাদা ভাই আর স্পর্শকে দেখে উঠে বসার জন্য উদ্যত হতেই শ্রবণ ওকে ধরে তুলে হেডবোটের সঙ্গে হেলান দিয়ে বসালো। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুই এখন কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। সামাদ চৌধুরী নাতির ডান হাতটা ধরে উঁচু করলো। স্পর্শ হাতটার দিকে তাকিয়ে আটকে উঠল, এমন হয়ে গেছে?